আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি তোমরা ভালো আছো এবং আগামী 17 তারিখ তোমরা অনলাইনে পরীক্ষা দিবে, পরীক্ষা ভালোভাবে দিবে এবং তোমাদের পড়াশোনার গতি চালিয়ে যাবে এই আশা করে আমি আজকে ক্লাস শুরু করছি। আমি আজকে তোমাদের গ্রাসহপার নিয়ে আলোচনা করব, যেটাকে ঘাসফড়িং বলা হয়। তো তাহলে আমরা ঘাসফড়িং নিয়ে আলোচনার প্রথমেই আমরা এই ঘাসফড়িং এর শ্রেণীবিন্যাসগত অবস্থান জানব। এটার শ্রেণীবিন্যাসগত অবস্থানে আমরা খেয়াল করব, এটা মূলত ফাইলাম আর্থ্রোপোডা, আর্থ্র অর্থ সন্ধিযুক্ত পদ, অর্থাৎ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল, পার্শ্বীয় সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, এই দুটো বৈশিষ্ট্য থাকবে আর্থ্রোপোডার দেহে। সাবফাইলাম হচ্ছে হেক্সাপোডা, হেক্সা অর্থ 6, অর্থাৎ বক্ষে 3 জোড়া মানে 6টি সন্ধিযুক্ত পদ বিদ্যমান, এই জন্য এটার নাম হয়েছে হেক্সাপোডা। হেক্সা অর্থ 6, পোডা অর্থ পদ। ক্লাস ইনসেক্টা, দেহ মস্তক, বক্ষ এবং উদরে বিভক্ত, অর্থাৎ ইনসেক্টের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেহ 3টি অঞ্চলে বিভক্ত, যথা মস্তক, বক্ষ এবং উদর। সাব ক্লাস টেরিগোটা, দেখো টেরিগোটা পি এর উচ্চারণ হবে না, আমরা জানি নিউমোনিয়ায় পি এর উচ্চারণ হয় না, সাইকোলজিতে পি এর উচ্চারণ হয় না, এই ক্ষেত্রে আমরা টেরিগোটাও পি এর উচ্চারণ হবে না। টেরিগোটার বৈশিষ্ট্য হচ্ছে পক্ষল বা ডানা সম্পন্ন পতঙ্গ, রূপান্তর সুস্পষ্ট। ওয়ার্ডার হচ্ছে অর্থোপটেরা, 2 জোড়া ডানা উপস্থিত। ইনফ্রাক্লাস পেলিওপটেরা, ফ্যামিলি অ্যাক্রিডিডি, জেনাস পয়কিলোসেরাস এবং স্পেসিস হলো পয়কিলোসেরাস পিকটাস। এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে শ্রেণীবিন্যাসগত অবস্থান আমি এখানে দিলাম, তোমাদেরকে বুঝালাম, এখান থেকে কিন্তু ছোট জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। যেমন হেক্সাপোডা বলতে কি বুঝো যদি আসে, তাহলে আমরা লিখবো যে সকল পতঙ্গের বক্ষে 3 জোড়া সন্ধিযুক্ত পদ বিদ্যমান তাদেরকে হেক্সাপোডা বলে। যদি বলি ইনসেক্টটা কি, তাহলে যে সকল আর্থ্রোপোডের দেহ মস্তক, বক্ষ এবং উদরে বিভক্ত তাদেরকে ইনসেক্টা বলে বা ইনসেক্টস বলে বা পতঙ্গ বলে। যদি আসে পরীক্ষায় টেরিগোটা কি, অর্থাৎ যাদের ডানা সম্পন্ন পতঙ্গ, অর্থাৎ যে সকল পতঙ্গের ডানা থাকবে সে সকল পতঙ্গকে টেরিগোটা বলা হয়। যেমন অনেক পিঁপড়া আছে ডানা নেই, আবার অনেক পিঁপড়া আছে ডানা আছে, খেয়াল করতে হবে তোমাদের। তাহলে পিঁপড়াও কিন্তু একটা পতঙ্গ, কিন্তু এদের ডানা নেই, তাহলে তখন যখন ডানা না থাকবে তখন তাদেরকে বলা হয় এ টেরিগোটা, অর্থাৎ পি এর আগে একটা এ দিয়ে দিলে হয়ে যাবে এ টেরিগোটা, তখন এদেরকে বলা হবে পক্কলবিহীন বা ডানাবিহীন পতঙ্গ। তারপর আসলো অর্থোপটেরা বলতে কি বুঝো আসতে পারে। এভাবে আমাদের এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, সেই জন্য তোমরা এগুলো ভালোভাবে পড়বে। দেখো খেয়াল করে, আমরা এখানে অনেকগুলো ছবি পতঙ্গের দেখতেছি। এদেরকে পঙ্গপাল বলা হয়, কারণ কি এরা সাধারণত দলবদ্ধভাবে এক এলাকা থেকে অন্য এলাকায় মাইগ্রেটরি করে বা মাইগ্রেট করে। এদেরকে ক্ষতিকারক, এদের মধ্যে ক্ষতিকারক গুলোই সবচেয়ে বেশি মাইগ্রেট করে এবং এদেরকে এই ঘাসফড়িং গুলোকে তখন পঙ্গপাল বলা হয়। অর্থাৎ দলবদ্ধভাবে এক এলাকা থেকে অন্য এলাকায় মাইগ্রেটরি ক্ষতিকারক ঘাসফড়িংদেরকে পঙ্গপাল বলে। আমরা আসবো তারপরে ঘাসফড়িংকে পতঙ্গ নামে অভিহিত করা হয় কেন। আবারও বলছি, ঘাসফড়িংকে বা গ্রাসহপারকে পতঙ্গ নামে অভিহিত করা হয় কেন, খেয়াল করো। দেখো ঘাসফড়িং যেহেতু একটি করে কাইটিনময় বহিঃকঙ্কাল, মস্তক, বক্ষ এবং উদর নামক 3 খণ্ড বিশিষ্ট দেহ, 3 জোড়া সন্ধিযুক্ত পা, জটিল পুঞ্জাক্ষী এবং 1 জোড়া অ্যান্টেনা বহন করে, সে কারণে এদেরকে পতঙ্গ নামে অভিহিত করা হয়। আমরা আসি স্ক্লেরাইড কি। আর্থ্রোপোডা পর্বের অধিকাংশ প্রাণীর দেহের বহিঃকঙ্কাল হাইপোডার্মিস নিঃসৃত পদার্থে সৃষ্ট এবং প্রতিটি দেহখণ্ডকে যে কঠিন পেটের মতো গঠন সৃষ্টি করে তাকে স্ক্লেরাইড বলা হয়। অর্থাৎ আমরা দেখবো আর্থ্রোপোডা পর্বের প্রাণীর যে বাইরে যে কঙ্কালটা, যেটা আমরা বলি কিউটিকল, এই কিউটিকল গুলো নিঃসৃত যে বহিঃকঙ্কালটা হয়, বহিঃকঙ্কালটা জায়গায় জায়গায় কতগুলো প্লেটের মতো হয় এবং 2 প্লেটের মাঝখানে একটা খাস থাকে, খাসগুলোকে বলা হয় সূচা, আর মাঝখানে প্লেট যেগুলো সেগুলোকে বলা হয় স্ক্লেরাইড।
আমরা দেখি সূচার কি। পতঙ্গের কিউটিকলের কোন কোন স্থানে অগভীর খাঁজের মতো রেখা দেখা যায়, এগুলোকে চির বা সূচার বলে। অর্থাৎ পতঙ্গের বহিঃকঙ্কালের দুটি পেটের মাঝে যে রেখাগুলো অবস্থান করে সেগুলোকে সূচার বলে। আমরা দেখি এই সূচারের ছবি এখানে পাবো আমরা। এই যে এইগুলোকে সূচার বলা হয়, এই যে দুটো খাঁজের মাঝখানে এই যে এগুলো যে মাঝখানে যে খাঁজগুলো এগুলোকে সূচার বলে। আর এইটাকে বলা হয় কি স্ক্লেরাইট। এবার আমরা আসবো পতঙ্গের মস্তককে 3 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হইছে হাইপোগনেথাস, 2 নাম্বার হইছে খেয়াল করি আমরা 2 নাম্বার হইছে প্রোগনেথাস, 3 নাম্বার হইছে ওপিস্তোগনেথাস। আমি আবার দেখি, আমরা সংজ্ঞাগুলো দেখি। প্রথম হইছে হাইপোগনেথাস কি। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে মস্তকে মুখছিদ্র নিম্নমুখী হয় মস্তকের নিচে অবস্থান করে সেই ধরনের মস্তককে হাইপোগনেথাস মস্তক বলে। উদাহরণ আরশোলা এবং ঘাসফড়িং। এই দেখো এখানে মুখপাঙ্গগুলো নিচের দিকে। আমরা যদি খেয়াল করি পরেরটা দেখি, পরেরটা দেখো সামনের দিকে প্রসারিত। এই যে এটা হচ্ছে কি সামনের দিকে মুখমঙ্গল, এই জন্য এটার নাম হচ্ছে প্রোগনেথাস। এই ধরনের মস্তকের লম্ব অক্ষটি অনুভূমিক এবং মুখপাঙ্গ সামনের দিকে প্রসারিত থাকে এবং কদাচিৎ নিচের দিকে ঝুলে থাকে। খুব এই প্রকার মস্তককে প্রোগনেথাস বলে। উদাহরণ হচ্ছে সৈনিক উই পোকা। সৈনিক উই পোকার মস্তকগুলো অনেকটা প্রোগনেথাস ধরনের। আমরা যাব ওপিস্তোগনেথাস। পতঙ্গের যে মস্তকটি অঙ্কীয় দিকে নেমে সম্পূর্ণরূপে পশ্চাৎমুখী থাকে তাদেরকে এই দেখো সম্পূর্ণরূপে পশ্চাৎমুখী। প্রথমটা ছিল সামনের দিকে এইভাবে, এরপরটা ছিল সোজা নিচের দিকে, এটা হচ্ছে পশ্চাৎমুখী, এই জন্য এটার নাম হচ্ছে ওপিস্তোগনেথাস। উদাহরণ হেমিপটেরিয়ান বাঘ। আমি আবারও বলছি এই ওয়ার্ডগুলো তোমাদের বইয়ে আছে হয়তো কোথাও কোনো কোনো বইয়ে, সেজন্য আমি এখানে এগুলোর সংজ্ঞা দিয়েছি এবং ব্যাখ্যা করেছি। তোমরা চেষ্টা করবে এগুলো মাথায় রাখার জন্য। আমরা চলে যাব ঘাসফড়িং এর বহি অঙ্গ সংস্থান বর্ণনা করা। ঘাসফড়িং এর দেহ সরু, লম্বাটে, বেলনাকার এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। আমি প্রথম ক্লাসে বলেছি দ্বিপার্শ্বীয় প্রতিসম যখন কোনো প্রাণীকে সমান দুটি অংশে ভাগ করা হয় তখন তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলে। পূর্ণাঙ্গ প্রাণী লম্বা 8 সেন্টিমিটার পর্যন্ত হয় থাকে। দেহের রং অনেকটা হলদে সবুজ ধরনের অথবা বাদামি রঙের, মাঝে নানা ধরনের ফোঁটা বা ডোরা কাটা হতে পারে। এখানে আমরা সাদা কালো ছবি দিয়েছি। দেখো বহি অঙ্গ সংস্থানকে 3টি অঞ্চলে ভাগ করে। আমরা বলছিলাম এই যে মস্তক, বক্ষ এবং উদর। আমরা খেয়াল করি এইটা হচ্ছে মস্তক, তারপর এইটা হচ্ছে বক্ষ, আর সর্বশেষ এটা হলো উদর। তাহলে 3টা অঞ্চল নিয়েই মূলত ঘাসফড়িং এর দেহটা গঠিত। আমরা খেয়াল করবো এবার সবগুলো বর্ণনা এখানে আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাখ্যা করব। দেখো ঘাসফড়িং এর বহিঃকঙ্কাল, ঘাসফড়িং এর দেহ 3টি খণ্ডায়িত এবং অন্য সব পতঙ্গের মতো 3টি অঞ্চলে বিভক্ত, যথা মস্তক বাহির থেকে অখণ্ডায়িত মনে হলেও মূলত 6টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে এটি গঠিত। অর্থাৎ ভ্রূণাবস্থায় 6টা খণ্ডক থাকে, সেই 6টা খণ্ডক মিলে একটা খণ্ডক হয়, একটা অঞ্চল হয়। সেই অঞ্চলটার নাম হচ্ছে হেড বা মস্তক। এটি দেখতে নাশপাতি আকৃতির এবং হাইপোগনেথাস ধরনের। আমি আবার তোমাদের ছবিটা দেখাচ্ছি, খেয়াল করো তোমরা। এই যে মস্তকটা কি হাইপোগনেথাস, মানে সরাসরি নিচের দিকে উপাঙ্গগুলো, এই জন্য এটার নাম হচ্ছে হাইপোগনেথাস। এবং এই 3টি অঞ্চল, এই একটা অঞ্চল, এই একটা দেখতে এটা অনেকটা নাশপাতির মতো, সেজন্য এটাকে বলা হয়েছে মস্তকটা দেখতে নাশপাতির মতো। আমরা চলে যাব আবার কোথায়, মস্তকের পর আমরা মস্তকে কি কি উপাঙ্গগুলো থাকবে, মস্তকে যা যা থাকবে সেগুলো একটু ব্যাখ্যা করবো। পুঞ্জকি ঘাসফড়িং এর মস্তকের উভয় দিকে পৃষ্ঠ পার্শ্বদেশে প্রথম খণ্ডকে একজোড়া অবৃন্ত পুঞ্জাক্ষী থাকে, অর্থাৎ বৃন্তবিহীন পুঞ্জাক্ষী। ওসেলি ঘাসফড়িং এর 2টি পুঞ্জাক্ষীর মাঝখানে 3টি সরলাক্ষী বা ওসেলি থাকে। আমরা এখানে আবার বেঁকে যাই, আমরা বেঁকে গেলে আমরা দেখতে পাবো কোনগুলো ওসেলি কোনগুলো পুঞ্জাক্ষী। এই যে দেখো এই যে এটা হচ্ছে কি পুঞ্জাক্ষী, দুই পাশে আছে ওসেলি। এখানে এই যে এখানে ওসেলি, অ্যাকচুয়াল ওসেলিটা এখানে রঙিন ছবি হলে তোমরা দেখতে পারতে, এই জায়গাটা পুরো ওসেলি ছিল কিন্তু এখানে নাই। আমরা চলে যাচ্ছি আবার, দেখো খেয়াল করো, আবার চলে যাব আমরা মস্তকের উপাঙ্গ কি কি আছে। তারপরে আমরা চলে যাব অ্যান্টেনা, ওই যে লম্বা শুঙ্গের মতো, সেটা অ্যান্টেনা। শুঙ্গ বাংলায় আর ইংরেজিতে হচ্ছে অ্যান্টেনা। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর সামনে মাথার দুপাশে 2টি লম্বা অ্যান্টেনি, বহুবচনে একবচনে অ্যান্টেনা প্রসারিত থাকে। অ্যান্টেনি 2টি সামনে রেখে চলাফেরা করে এবং ইচ্ছা মতো এগুলোকে নাড়িয়ে স্পর্শ, ঘ্রাণ ও শব্দ তরঙ্গ অনুভব করতে পারে।
তারপরে মুখোপাঙ্গ, গ্রাসহোপারের মুখের চারিদিক ঘিরে অবস্থিত নরনক্ষম সন্ধিযুক্ত উপাঙ্গগুলোকে একত্রে মুখোপাঙ্গ বলে। আমরা পরবর্তী যে টপিকসটা ওখানে আমরা মুখোপাঙ্গের বর্ণনাগুলো বলবো। আমরা এখানে আর মুখোপাঙ্গের বর্ণনা বলবো না, যেহেতু এটা বাহ্যিক বৈশিষ্ট্য, আমরা একটু শেষ করব। তারপরে আমরা বক্ষ নিয়ে আলোচনা করব। মস্তকের পেছনে মাংসল বক্ষ একটি খাটো সরু নমনীয় গ্রীবার সাহায্যে যুক্ত। গাসপরিং এর বক্ষাঞ্চল 3টি অংশে বিভক্ত, যথা অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ। প্রত্যেক অংশের পৃষ্ঠদেশ টারগাম, অঙ্কীয় দেশ স্টার্নাম, অর্থাৎ পিঠের দিকের অংশটাকে বলা হয় টারগাম, অঙ্কীয় দিকের অংশটাকে বলা হয় স্টার্নাম, এবং পার্শ্বদেশে যেটা থাকবে প্রধানত সেটাকে প্লিউরন বলে। এই 3টি অংশ নিয়ে গঠিত। আর এই স্পাইরাকল থাকবে, এই প্লিউরনের মধ্যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকবে। তারপরে পৃষ্ঠ দিকে থাকবে ডানা, আর অঙ্কীয় দিকে থাকবে পা। আমরা আগেই বলছি ডানা কয় জোড়া থাকবে? ডানা 2 জোড়া থাকবে, আর পা থাকবে 3 জোড়া। হেক্সাপোডা বলা হয়েছিল। তারপরে উদর, গাসপরিং এর উদর বেশ লম্বা সরু এবং 11টি খণ্ডকে বিভক্ত। প্রত্যেক খণ্ডকের পৃষ্ঠদেশে টারগাম এবং অঙ্কীয় দেশে স্টার্নাম থাকে, কোনো প্লিউরন থাকে না। মাথায় খেয়াল রাখতে হবে, এখানে কোনো প্লিউরন নাই। প্রথম উদরীয় খণ্ডকটি অসম্পূর্ণ। প্রথম থেকে অষ্টম দেহখণ্ডক পর্যন্ত প্রতিটি খণ্ডকের পার্শ্বদেশে 1 জোড়া করে মোট 8 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে। উদরের পশ্চাৎভাগ সঙ্গমের জন্য অথবা ডিম পাড়ার জন্য নানাভাবে রূপান্তরিত। এখানে অর্নামেন্টেড থাকে, সঙ্গম করার জন্য বা ডিম পাড়ার জন্য। পুরুষের ক্ষেত্রে সঙ্গমাঙ্গ থাকে, আর স্ত্রীদের ক্ষেত্রে ডিম পাড়ার জন্য বিভিন্ন ধরনের রূপাঙ্গ থাকে। এবার আমরা চলে যাব দ্বিতীয় টপিকস, গ্রাসহোপারের মুখোপাঙ্গের বর্ণনা। গ্রাসহোপারের মুখের চারদিকে ঘিরে অবস্থিত নরনক্ষম সন্ধিযুক্ত উপাঙ্গগুলোকে একত্রে মুখোপাঙ্গ বলে। শুধুমাত্র খাদ্য চর্বণে ব্যবহৃত হয় বলে গ্রাসহোপারের মুখোপাঙ্গকে চর্বণ উপযোগী বা মেন্ডিবুলেট মুখোপাঙ্গ বলে। অর্থাৎ শুধু কি চর্বণ করতে পারবে। গাসপরিং এর মুখোপাঙ্গ 1 জোড়া মেক্সিলা, 1 জোড়া মেন্ডিবল, ল্যাব্রাম, লেভিয়াম ও হাইপোফেরিংস নিয়ে গঠিত। নিচে এগুলো বর্ণনা আমরা এখানে করব। খেয়াল করি, ল্যাব্রাম দেখো, ক্লাইপিয়াসের নিচে ঝুলন্ত একটি গঠন। এটি মুখছিদ্রের সম্মুখ উপরের উষ্ঠ হিসেবে অবস্থিত, অর্থাৎ উপরের দিকে ঠোঁট হিসেবে ব্যবহার করে এবং পাদদেশের পেশির সাহায্যে নড়াচড়ায় সক্ষম। এটি মূলত প্রি ওরাল গহ্বরের অ্যান্টেরিয়র বা সম্মুখ প্রাচীর গঠন করে ল্যাব্রাম লেভিয়াম সংযোগে খাদ্য ধরতে সহায়তা করে। এটা হচ্ছে ল্যাব্রাম। আমরা দেখি এরপরে লেভিয়ামটা কিরকম। ল্যাব্রামে পড়েছে হাইপোফেরিংস, এটা জিহ্বা বলা হয় অনেক সময় গাসপরিং এর। হাইপোফেরিংস বা লিঙ্গুয়া মেমব্রেনাস বা জিল্লির ন্যায় উপাঙ্গ। এটি লম্বা আর কি, এরকম একটা জিল্লির মতো। এটি ল্যাব্রামের সন্নিকট এবং ভিতরের কিনারায় মধ্যস্থলে যুক্ত থাকে। সরু ব্যাসাল অংশ এবং গোলাকার ডিস্টাল অংশ নিয়ে এটি গঠিত। কাজ লালানির ছিদ্র বহন করে এবং লালার সাথে খাদ্য মিশ্রিত করে। আমরা চলে যাব এবার ম্যান্ডিবল। মুখছিদ্রের উভয় পাশে একটি করে মোট 2টি ত্রিকোণাকৃতির শক্ত দৃঢ় ম্যান্ডিবল অবস্থিত। যেটা ম্যান্ডিবল, এগুলো দেখতে অনেকটা দন্তকের মতো। এদের অন্তকিনারায় করাতের তীক্ষ্ণ দাঁতের ন্যায়। এরা চতুর্থ মস্তক খণ্ড থেকে উদ্ভূত বলে মনে করা হয়। এটা হচ্ছে ম্যান্ডিবল। এখানে পেশি থাকে, পেশি দ্বারা এটা মূলত আটকানো থাকে। তারপরে হচ্ছে মেক্সিলা। আমরা দেখো মেক্সিলা কি আছে, কার্ডো, স্টাইপস, লেসিনিয়া, গেলিয়া এবং মেক্সিলারি পাল্প। এগুলো মূলত কি থাকবে, এই ম্যান্ডিবলে থাকবে। এটা মূলত ম্যান্ডিবলের মেক্সিলায় থাকবে। ম্যান্ডিবলের পশ্চাৎ এবং বাইরের দিকে প্রতি পাশে একটি করে মোট 2টি মেক্সিলা থাকে। আমি আবারও বলতেছি, ম্যান্ডিবলও 2টো, মেক্সিলাও 2টো। প্রতিটি মেক্সিলা কার্ডো বলছিলাম, স্টাইপস বলছিলাম, লেসিনিয়া বলছিলাম এবং গেলিয়া এবং মেক্সিলারি পাল্প নিয়ে গঠিত। মেক্সিলারি পাল্প আবার 5 খণ্ড বিশিষ্ট, 1 2 3 4 5 5 খণ্ড বিশিষ্ট এবং স্টাইপের পার্শ্বদেশ থেকে উৎপন্ন হয়। যে স্টাইপসের পার্শ্বদেশ থেকে উৎপন্ন হয়েছে। মেক্সিলারি পাল্পের পাদদেশের ক্ষুদ্র স্ক্লেরাইডকে পালপিফার বলে। কাজ মেক্সিলা খাদ্যদ্রব্যকে আঁকড়ে ধরে ম্যান্ডিবলের নিকট আনয়ন করে এবং মেক্সিলারি পাল্প সংবেদী। আমরা চলে যাবো এবার লেভিয়াম। নিচের ঠোঁট, এই যেটা লেভিয়ামটা হচ্ছে নিচের ঠোঁট বলা। লেভিয়াম মুখছিদ্রের নিচে অবস্থা এবং নিম্ন উষ্ঠ হিসাবে কাজ করে। একে দ্বিতীয় জোড়া মেক্সিলার একীভূত অবস্থান বলে মনে করা হয়। এদের পাদদেশীয় খণ্ডাংশগুলো একত্রিত হয়ে 2টি অনুপ্রস্থ স্ক্লেরাইড যথা সাবমেন্টাম এবং ম্যান্টাম সৃষ্টি করে। এখানে এই যে সাবমেন্টাম এবং ম্যান্টাম হয়েছে, 2টো মিলে। ম্যান্টামের মুক্ত প্রান্তে প্রতি পাশে 2টি নরনক্ষম লিগুলা, এই যে 2টাকে বলা হচ্ছে লিগুলা, অর্থাৎ নরনক্ষম মানে নড়াইতে পারে, এগুলো নড়াচড়া করতে পারে, নড়াচড়া করতে পারে। এবং 3টি সন্ধিযুক্ত লেবিয়াল পাল্প, এই যে সন্ধি 1 2 3, 3টা সন্ধিযুক্ত কি থাকবে, লেবিয়াল পাল্প অবস্থিত। প্রতিটি লিগুলায় আবার ভিতরের দিকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র গ্লোসা এবং বাইরের দিকে প্যারাগ্লোসা অবস্থিত। এখানে আমরা দেখাই না এগুলো।
কাজ ল্যাব্রাম সহযোগে খাদ্যবস্তু ধরে রাখতে সাহায্য করে লেবিয়াল পাল্প সংবেদী। এটা বোঝা গেল কিনা? আমি আবারও বলতেছি, মুখোপাঙ্গগুলি প্রথম হয়েছে ল্যাব্রাম, তারপরে হলো হাইপোফেরিংস, তারপরে মেন্ডিবল এক জোড়া, মেক্সিলা এক জোড়া, এবং সর্বশেষ হয়েছে লেবিয়াম মাত্র সিঙ্গেল। ল্যাব্রামকে বলা হয় উপরিষ্ঠ, লেবিয়ামকে বলা হয় নিম্নষ্ঠ, আর হাইপোফেরিংসকে বলা হয় উপজিহ্বা, আর মেক্সিলা তোমরা জানো মেক্সিলা গুলো সাধারণত পার্শ্ব দিকে থাকে এবং খাদ্যবস্তু আটকায় ধরতে সহায়তা করে। আর মেন্ডিবল গুলো কি করে? খাদ্য দ্রব্যকে কেটে কেটে টুকরা করে। তোমাদের যদি আমার ভিডিও টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ এই সাবস্ক্রাইব করলেই তুমি আমি যখন ভিডিওটা আপলোড করব সাথে সাথে তোমার কাছে ভিডিওর কি মেসেজটা চলে যাবে। ধন্যবাদ সবাইকে।